পরিত্যক্ত বাড়ি, ভূতের আড্ডা। সম্মানিত ভিউয়ার্স, বাংলা ভুতুরে আড্ডা জেডি গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে আপডেট গল্প আপলোড করা হয়। আমি কখনোই ভূত প্রেতে বিশ্বাস করতাম না। ছোটবেলায় মা যখন রাতে ঘুম পাড়ানোর আগে বলতো, রাতে জানালার দিকে তাকাস না, ওখানে নাকি ওরা বসে থাকে, আমি হেসে উড়িয়ে দিতাম। কিন্তু এখন এই বয়সে এসে আমি নিজেই ভাবি, হয়তো মা ঠিকই বলেছিল। আমার নাম সাইম, আমি একজন ফ্রিল্যান্স ফটোগ্রাফার। ঢাকায় থাকি, তবে মাঝে মাঝে বিভিন্ন জায়গায় পুরনো স্থাপনা ঘুরে ছবি তুলি। কিছুদিন আগে এক বন্ধুর মুখে শুনেছিলাম, নওগাঁর পাশে এক পুরনো বাড়ি আছে। 1971 সালে বাড়ির মালিকের পুরো পরিবার দেশ থেকে পালিয়েছিল। কেউ বলে ওরা বেঁচে ছিল না, আবার কেউ বলে ভারতের দিকে চলে গিয়েছিল। তারপর থেকে নাকি বাড়িটা পরিত্যক্ত, কেউ কাছে যায় না। এই কথাগুলো শুনে কেমন জানি মাথায় পোকা ঢুকে গেল। পুরনো পরিত্যক্ত বাড়ি, অজস্র গল্পগুজব, এমন জায়গায় গেলে ছবি তোলা মানে রোমাঞ্চ। আমি ঠিক করলাম সপ্তাহান্তেই যাব। সেই শুক্রবার সকালে নওগাঁ পৌঁছে যখন লোকজনকে জিজ্ঞেস করলাম পূজার বাড়ি কোথায়, সবাই চুপ। কেউ চোখ ফিরিয়ে নিল, কেউ শুধু বলল, ওখানে যাস না ভাই, রাত হলে কুকুরও ওদিক মারায় না। তবুও মানা করলেই মানুষ বেশি কৌতূহলী হয়, তাই না? দুপুরের দিকে এক বৃদ্ধ চা দোকানদার কাঁপা গলায় বললেন, তুমি কি সত্যিও বাড়িটায় যাবা? আমি হেসে বললাম, ভয় নেই চাচা, আমি শুধু ছবি তুলব। চাচা একটানা তাকিয়ে রইলেন, তারপর নিচু স্বরে বললেন, ছবি তুলতে যাস, কিন্তু সন্ধ্যা নামার আগেই চলে আয়, ওখানে সময় থেমে আছে ছেলেটা। আমি হেসে চা শেষ করলাম, কিন্তু ভেতরে একটা হালকা অস্বস্তি হচ্ছিল, যেন শব্দে নয়, বাতাসেই কিছু সতর্কতা মিশে আছে। রাস্তা পেরিয়ে যখন পুরনো বাড়িটার সামনে দাঁড়ালাম, বুকের ভেতরটা কেমন জানি ভার হয়ে গেল। বাড়িটা বিশাল, দোতলা, কিন্তু দেয়ালের প্লাস্টার উঠে গেছে, জানালার কাঠ পচে ঝুলে আছে, বারান্দার ছাদে বটগাছের শেকড় নেমে এসেছে নিচে, যেন বাড়িটাকে জড়িয়ে ধরে আছে। পেছনের মাঠে ঘাসে ঢাকা পাথরের মূর্তি, ভাঙা কূপ, আর একপাশে পুরনো ঘণ্টা ঝুলছে, সম্ভবত মন্দিরের ছিল। ক্যামেরা খুলে শাটার টিপতেই হালকা বাতাস বইল, ঠান্ডা। অদ্ভুত এক গন্ধ এলো, ভেজা মাটি আর যেন পুরনো ধূপের গন্ধ একসাথে মিশে আছে। ভেতরে ঢুকে প্রথমেই লক্ষ্য করলাম নীরবতা, পাখির আওয়াজও নেই। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পুরনো বই, কাচের গ্লাস আর একপাশে শিশুর খেলনা। মনে হলো কেউ এক মুহূর্তে সব ফেলে পালিয়ে গেছে। একটা ঘরে ঢুকে ক্যামেরা তুলতেই মনে হলো কেউ পেছনে হাঁটছে। আমি থেমে ঘুরে দাঁড়ালাম, কেউ নেই। তবে মেঝের ধুলোয় স্পষ্ট দেখা গেল হালকা পায়ের ছাপ, যা আমার দিকে নয়, আমার বিপরীত দিকে চলে গেছে। গলা শুকিয়ে গেল। আমি নিজেকে বোঝালাম হয়তো বাতাসে ধুলো উড়েছে, কিন্তু ভেতরে কেমন ঠান্ডা লাগছিল। হঠাৎ একটা মেয়ের হাসির শব্দ পেলাম, খুব মৃদু, যেন দূরে কোথাও থেকে আসছে। আমি টর্চ জ্বালিয়ে আলো ফেললাম বারান্দার দিকে, কিন্তু কিচ্ছু নেই। আলোর বৃত্তে ধুলো নাচছে শুধু। ঠিক তখন আমার ফোনের নেটওয়ার্ক গেল, সিগন্যাল নেই। ঘড়িতে দেখলাম বিকেল 4টে, সূর্য হেলে পড়ছে, চারপাশে ছায়া ঘন হচ্ছে। একটা ঘরে ঢুকে দেখি দেয়ালের উপর লাল রঙে কেউ লিখেছিল, আমরা এখনও আছি। রংটা শুকিয়ে গেছে, কিন্তু অদ্ভুতভাবে সতেজ লাগছিল, যেন সদ্য লেঠা। আমার বুকের ভেতরটা ধপধপ করতে লাগলো। ক্যামেরা তুলতে গিয়েও পারলাম না, হাত কাঁপছিল। আমি ভাবলাম হয়তো কেউ দুষ্টুমি করেছে, কিন্তু দেয়ালের ওই লেখার নিচে শুকনো রক্তের মতো দাগ, আর তার নিচে ছেঁড়া এক টুকরো শাড়ি পড়েছিল। বাইরে যাওয়ার আগে আরেকবার ঘুরে দেখলাম ঘরের কোনায় একটা পুরনো ফটো ফ্রেম, তাতে এক পরিবারের ছবি, একজন বৃদ্ধ, এক নারী আর এক ছোট মেয়ে। মেয়েটার মুখে অদ্ভুত এক হাসি। ছবিটা হাতে নিয়ে উল্টাতেই দেখি পিছনে তারিখ লেখা, ফাল্গুন 1377, অর্থাৎ 1971 ফেব্রুয়ারি। মুহূর্তেই ঠান্ডা বাতাস বইল, দরজাটা নিজে থেকেই ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। আমি ছুটে গেলাম দরজার দিকে, কিন্তু খুলতে পারলাম না। টান দিচ্ছি, ঠেলছি, কিচ্ছু হচ্ছে না। আর তখনই আমার পেছনে এক মেয়ের কণ্ঠ, আমাদের ছবি তুলছ? গলা শুকিয়ে গেল। আমি ঘুরে দাঁড়ালাম, কেউ নেই। ক্যামেরার স্ক্রিনে তাকিয়ে দেখি লাস্ট তোলা ছবিটায় আমার পেছনে একটা ছায়া, একটা ছোট মেয়ে, যার মুখে সেই একই হাসি যা আমি ফটো ফ্রেমে দেখেছিলাম। আমি চিৎকার করে দরজা খুলে বাইরে দৌড়ে বেরিয়ে এলাম। সূর্য প্রায় ডুবে গেছে। দূরে বৃদ্ধ চা বিক্রেতা দাঁড়িয়ে আছে, মুখে আতঙ্কের ছাপ।
আমি হাঁপাতে হাঁপাতে বললাম, চাচা, ওখানে ওখানে কেউ আছে? চাচা ধীরে মাথা নাড়লেন, বললেন, তোর মতো অনেকেই বলেছিল ওরা নেই, কিন্তু কেউ ওদের থেকে মুক্তি পায়নি। বাতাসে হঠাৎ শাঁসা আওয়াজ উঠল, মনে হলো কেউ জানালার ওপাশ থেকে আমাকে দেখছে। সেদিনের পর আমি ঠিক করেছিলাম ওই বাড়ির নাম আর মুখে আনব না। রাতে ঘুমিয়েও ঠিকমতো ঘুমাতে পারছিলাম না। চোখ বন্ধ করলেই মনে হচ্ছিল সেই ছোট মেয়েটা জানালার ওপারে দাঁড়িয়ে আছে, মুখে সেই একই হাসি। তবুও মনের ভেতর এক ধরনের কৌতূহল, একরকম অজানা টান কাজ করছিল। আমি নিজেকে বোঝাচ্ছিলাম সবই হ্যালুসিনেশন ছিল, মানসিক চাপ। কিন্তু যতই বোঝায়, মাথায় একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, ওই ফটোটার পরিবারটা আসলে কারা ছিল, আর কেন লেখা ছিল আমরা এখনো আছি। 3 দিন পর আবার গেলাম সেই গ্রামে, এবার দুপুরে। গ্রামের প্রবেশমুখে পৌঁছাতেই দেখি বৃদ্ধ চা বিক্রেতা দূর থেকে তাকিয়ে আছে। আমি এগিয়ে যেতেই তিনি বললেন, তুই আবার যাচ্ছিস? আমি বললাম, চাচা, ওই বাড়ির ইতিহাস জানতে চাই। আপনি তো গ্রামের মানুষ, কিছুই বলেন না কেন? তিনি কিছুক্ষণ চুপ করে থেকে ধীরে বললেন, বাবু, ওই বাড়িটার নাম পূজার বাড়ি। মালিক ছিলেন হরিপদ দত্ত, খুব ভালো মানুষ ছিলেন। 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হইলে গ্রামের দুষ্কৃতীরা ওদের বাড়িতে হামলা করে। সবাই বলে ওদের কেউ বাঁচে নাই। আমি বললাম, মানে তারা সবাই মারা গিয়েছিল? চাচা নিচু গলায় বললেন, শরীর নাই, কিন্তু আত্মা রয়ে গেছে। বিশেষ করে হরিপদ দত্তের ছোট মেয়ে পূজা, তার হাসির শব্দ আজও শোনা যায়। সন্ধ্যের পর জানালার ওপারে নাকি সে দাঁড়ায়। তারপর তিনি থেমে গেলেন। আমি লক্ষ্য করলাম তার চোখে ভয়, আবার একটা অদ্ভুত শ্রদ্ধার ছায়া, যেন তিনি শুধু ভূতের কথা নয়, এক অসমাপ্ত ইতিহাসের কথাও বলছেন। বিকেলের আলো নরম হতে শুরু করলো। আমি আবার বাড়ির দিকে হাঁটতে লাগলাম। এবার আমার হাতে শুধু ক্যামেরা নয়, একটা ছোট নোটবুকও ছিল। নোট নিচ্ছিলাম প্রত্যেকটি কোণ সম্পর্কে। বাড়ির দরজার সামনে এসে দেখলাম গতবার যেটা কষ্ট করে ঠেলতে হয়েছিল, আজ সেটা আধা খোলা। ভেতরে ঢোকার পরই হালকা ধূপের গন্ধ পেলাম। চমকে গেলাম, এতদিনের পুরনো পরিত্যক্ত বাড়িতে ধূপের গন্ধ কিভাবে? হয়তো কেউ এসেছে, হয়তো কোনো ভক্তলোক আজও পূজার নাম ধরে কিছু রেখে যায়। এই ভেবে সামনের ঘরে গেলাম। ঘরের মাঝখানে একটা পেতলের থালা, তাতে ফুল শুকিয়ে গেছে, আর পাশে একটা আধুনিক কাঁচের বোতল, ভেতরে আধা ভর্তি দুধ। বোতলের গায়ে লেখা, পূজা দত্তের জন্য। আমার শরীর শিউরে উঠল। এই জিনিস কেউ আজ সকালে রেখে গেছে, ধুলো জামার সময়ই পায়নি। হঠাৎ পাশের ঘর থেকে একটা শব্দ এলো, ঠাস। আমি দৌড়ে গেলাম। দরজাটা আধা বন্ধ। টর্চ জ্বালালাম। ভেতরে কিছু নড়াচড়া হচ্ছে। আমি ধীরে বললাম, কে ওখানে? কেউ আছেন? কোনো উত্তর নেই, শুধু একটা মৃদু শ্বাসের শব্দ, যেন কেউ খুব কষ্টে নিঃশ্বাস নিচ্ছে। আমি সাহস করে ঢুকতেই টর্চের আলো পড়ল দেয়ালের দিকে। ওই দেয়ালেই আগেরবার লেখা ছিল, আমরা এখনো আছি। আজ দেখা গেল সেই লেখার নিচে নতুন করে একটা লাইন যোগ হয়েছে, তুমি আবার ফিরেছ। আমার বুকের ভেতরটা থরথর করে উঠল। আমি পেছনে ফিরতেই দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। অন্ধকারে আটকা পড়ে গেলাম। আমি দরজায় ধাক্কা দিচ্ছি, চিৎকার করছি, কে আছো ওখানে? ঠিক তখন পেছন থেকে একটা ছোট্ট কণ্ঠস্বর, ভাইয়া, ছবি তুলো না, আলো নিভে যাবে। আমি হিম হয়ে গেলাম। শব্দটা এতটা কাছ থেকে এলো যেন মনে হলো কেউ কানে মুখ এনে বলল। টর্চের আলো যখন ফেরালাম, দেখি ঘরের মাঝখানে একটা ছোট মেয়ে দাঁড়িয়ে আছে। সাদা ফ্রক পরা, চুল খোলা, মুখে সেই একই হাসি। তার চোখে কোনো ভয় নেই, শুধু এক ধরনের করুণ দৃষ্টি। সে ধীরে বলল, আমরা ওখানেই ছিলাম ভাইয়া, কিন্তু কেউ বাঁচতে দিল না। আমি হাঁ করে তাকিয়ে আছি, মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছিল না। সে এগিয়ে এসে বলল, বাবা বলতো কেউ আমাদের মনে রাখবে না, কিন্তু তুমি তো আবার ফিরেছ। ঠিক তখন হঠাৎ একটা প্রচণ্ড বাতাস বইল। জানালা ধপ করে খুলে গেল, টর্চের আলো নিভে গেল। অন্ধকারে কেবল মেয়েটার গলাটা শুনলাম, খুব নিচু স্বরে, আমাদের গল্প শোনো, তাহলে শান্তি পাবো। আমি যখন টলতে টলতে বাইরে বেরোলাম, তখন আকাশ অন্ধকার হয়ে গেছে।
চারপাশে শুধু গাছের শব্দ, পাখির ডাকও নেই। বুকে এক অদ্ভুত চাপা ব্যথা, ভয় না, বরং যেন দুঃখ। বাড়ির গেটের দিকে হাঁটতে হাঁটতে দেখি জমিতে কিছু লেখা হয়েছে ধুলো দিয়ে, কাল আবার এসো। আমি স্তব্ধ দাঁড়িয়ে রইলাম। মনে হলো এই বাড়িটা শুধু ভৌতিক নয়, এর ভেতরে কোনো ইতিহাস ঘুমড়ে কাঁদছে। একটা পরিবার, একটা অসমাপ্ত গল্প। সারা রাত আমি ঘুমোতে পারিনি। চোখ বন্ধ করলেই সেই মেয়েটার মুখ, সেই সাদা ফ্রক আর মৃদু হাসিটা যেন আমার চারপাশে ঘুরছিল। তার শেষ কথা বারবার কানে বাজছিল, আমাদের গল্প শোনো, তাহলে শান্তি পাব। আমি বুঝে গিয়েছিলাম এবার ফিরে না গেলে শান্তি পাব না, না আমি না তারা। পরদিন সকালে আমি আবার নওগাঁর পথে রওনা দিলাম। রোদ ছিল ম্লান, আকাশ ধূসর। চা দোকানের পাশ দিয়ে যেতে চাচার দিকে তাকাতেই তিনি মাথা নেড়ে বললেন, বাবু, কাল রাতে তোদের বাড়ির জানালায় আলো জ্বলছিল। আমি থমকে গেলাম। আপনি কিভাবে জানলেন? চাচা বললেন, আমি রাত জেগে চা বানাতাম, হঠাৎ দেখি বাড়িটার জানালায় কেরোসিন বাতির মতো আলো জ্বলছে, তারপর নিভে গেল। তারপর একটা মেয়ের কণ্ঠ শুনলাম, কাল আবার এসো। আমি জানতাম তুই ফিরবি। আমি আর কিছু বললাম না। পায়ের নিচের ধুলো যেন হঠাৎ ঠান্ডা হয়ে উঠল। বাড়ির গেটটা আজ সম্পূর্ণ খোলা। ভিতরে ঢুকতেই অদ্ভুত এক নীরবতা। তবে এই নীরবতা আজ আগের চেয়ে আলাদা। ভয় নয়, বরং একরকম প্রতীক্ষা যেন। ভিতরের বারান্দায় পৌঁছেই দেখি টেবিলের ওপর একটা পুরনো কাগজ রাখা। ধুলোয় ঢাকা হলেও স্পষ্ট দেখা যাচ্ছিল হাতে লেখা লাইনগুলো, যদি আমাদের কথা শুনতে চাও সন্ধে পর্যন্ত থেকো। আমি পকেট থেকে নোটবুক বের করে লিখে নিলাম এই বাক্যটা। তারপর চারপাশে খুঁজতে শুরু করলাম সূত্র। একটা ঘরে ঢুকে পুরনো ক্যাবিনেটের ড্র টানতেই কয়েকটা পুরনো কাগজ পড়ে গেল। একটা চিঠি, যেখানে লেখা ছিল, প্রিয় হরিপদদা, আপনি চলে যাবেন না, গ্রাম এখনো নিরাপদ। আপনার মেয়ে পূজাকে আমি নিজের মেয়ের মতো দেখব, দীনেশ চক্রবর্তী। কিন্তু চিঠির নিচে লাল কালিতে বড় করে ক্রস চিহ্ন আর পাশে শুকনো রক্তের মতো দাগ। হঠাৎ একটা ঠান্ডা বাতাস বইল, চিঠিটা মেঝেতে পড়ে গেল। এক মুহূর্তের জন্য মনে হলো কেউ পাশে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলল। সূর্য ঢলে পড়ছে। আমি ঘড়িতে তাকালাম, বিকেল 5টা। ঠিক তখন ঘরের এক কোণ থেকে মৃদু সুর ভেসে এলো, যেন কেউ প্রাচীন কোনো সঙ্গীত গাইছে। রজনী ঝরিছে ধীরে নীরব অন্ধকারে। সুরটা এমন কোমল, কিন্তু এর মধ্যে এক অদ্ভুত হাহাকার। আমি সেই সুরের দিকে এগোলাম। মন্দির ঘরের দিক থেকে গন্ধ এলো ধূপ আর পচা ফুলের মিশ্রণ। সেখানে ঢুকতেই দেখলাম মেঝেতে 3টে মূর্তি, একটিতে হাত ভাঙা, আরেকটি মুখহীন, কিন্তু মাঝখানে একটা পাথরের ঘাটে বসে আছে সেই ছোট মেয়েটা। এবার তার চোখে জল। আমি খুব ধীরে বললাম, তুমি পূজা, তাই না? সে মাথা নাড়ল। তুমি শুনতে চাও আমাদের কথা? আমি বললাম, হ্যাঁ, তোমাদের কি হয়েছিল? মেয়েটা ধীরে দাঁড়ালো, জানালার দিকে তাকিয়ে বলল, সেদিন দুপুরে গোলাগুলি শুরু হয়েছিল। বাবা বলেছিল আমরা সবাই নিচের ঘরে থাকব। মা ধূপ জ্বালিয়ে প্রার্থনা করছিলেন। তখন কিছু লোক ঢুকে পড়ে। তারা বলেছিল এই বাড়ি এখন আমাদের। বাবা প্রতিবাদ করতেই ওরা গুলি করে। তার গলাটা কেঁপে উঠল। মা আমাকে বুকে চেপে ধরেছিলেন। তারপর আলো নিভে গিয়েছিল। আমার চোখে জল এসে গেল। আমি ধীরে বললাম, তারপর? সে বলল, সব শেষ হয়ে গেলে ওরা আমাদের শরীর পুকুরে ফেলে দেয়, কিন্তু মন্দির ঘরের ঘন্টা আজও বাজে। বাবা বলেছিল যেদিন কেউ আমাদের কথা শুনবে সেদিন আমরা শান্তি পাব। হঠাৎ তার মুখে এক চিলটে হাসি। তুমি শুনছো তো ভাইয়া? আমি মাথা নাড়লাম, কিন্তু গলার ভেতর থেকে কোনো শব্দ বের হলো না। ঠিক তখনই বাইরের দিক থেকে হঠাৎ পায়ের শব্দ। কেউ আসছে। আমি টর্চ জ্বালাতেই দেখি চা দোকানদার চাচা। তিনি হাঁপাতে হাঁপাতে বললেন, বাবু,
আমি জানতাম তুই বিপদে পড়বি। আমি বললাম, চাচা আপনি জানেন ওরা কারা? চাচা কেঁপে উঠলেন। ওরা হরিপদ দত্তের পরিবার। কিন্তু জানিস, ওদের মারা গিয়েছিল দীনেশ চক্রবর্তী, যে চিঠিতে বলেছিল নিজের মেয়ের মতো দেখবে। সেই বিশ্বাসঘাতক ছিল। মুক্তিবাহিনীর নাম করে ঘরে ঢোকে ওদের হত্যা করেছিল, তারপর লুকিয়ে যায় ভারতে। আমার শরীর কাঁপতে লাগলো। সব কিছু একসাথে মিলে যাচ্ছিল। চিঠির লাল দাগ, মেয়েটার কান্না, আর গ্রামের ভয়। চাচা ধীরে বললেন, ওরা এখনো অপেক্ষা করে কেউ যেন তাদের সত্যিটা জানে। তুই ওদের শেষ কথা শুনে ফেলছ, মানে তারা তোর ওপর ভরসা করেছে। বাইরের বাতাসে ঝড় উঠল, মন্দিরের ঘণ্টা হঠাৎ বেজে উঠল, টং টং টং। পূজার কণ্ঠ শোনা গেল দূর থেকে, যেন বাতাসে মিশে। ভাইয়া, আমাদের শান্তি দিও। চাচা আমাকে টেনে বাইরে নিয়ে এলেন। আমি পেছনে তাকাতেই দেখলাম জানালার ওপাশে ছোট মেয়েটার মুখ এবার হাসছে না, চোখে শান্তি, মুখে হালকা আলো। আমি নিঃশব্দে কেঁপে উঠলাম। মনে হলো ইতিহাসের এক রক্তাক্ত অধ্যায় আমার বুকের ওপর চেপে বসেছে। সেই রাতে আর ঘুম আসেনি। চাচা আমাকে জোর করে তার ঘরে থাকতে বলেছিলেন, কিন্তু চোখ বন্ধ করলেই মনে হচ্ছিল বাতাসে কারো ফিসফিস শব্দ। ভাইয়া, আমাদের শান্তি দিও। আমি বুঝে গিয়েছিলাম সব কিছুর শেষটা এখনো বাকি। ওদের সত্যিটা জানলাম, কিন্তু শান্তি পেল না তারা, আর আমি নিজেও পারলাম না সেই ভার ফেলে দিতে। ভোরের দিকে একবার জানালার বাইরে তাকাতেই দেখি দূরের আকাশে যেন আলো নড়ছে, মৃদু হলুদ আলো, ঠিক সেই বাড়ির দিকেই। আমার বুকের ভেতর কেমন জানি টান পড়ল। আমি জানতাম আজই শেষবার যেতে হবে, সব শেষ করতে হবে। সকালে চাচাকে কিছু না জানিয়ে আমি রওনা দিলাম। গ্রামের পথটা আজ অদ্ভুতভাবে নীরব, পাখির ডাকও নেই, হালকা কুয়াশা পড়েছে। বাড়িটার গেটটা আগের মতোই খোলা, কিন্তু এবার বাতাসে এক ধরনের শান্ত গন্ধ, ধূপের নয়, যেন ফুল ফোটার। ভেতরে ঢুকেই দেখি মেঝেতে কিছু ফুল ছড়ানো, ঠিক পূজার বেদির মতো। মাঝখানে একটা ঘণ্টা পড়ে আছে, আর তার পাশে ছোট মেয়েটার ফটো ফ্রেম, যেটা আমি আগেরবার তুলেছিলাম, সেটা এখন সোজা দাঁড়িয়ে। আমার শরীরের ভেতর দিয়ে শীতল একটা স্রোত বয়ে গেল। আমি ধীরে বললাম, পূজা, আমি এসেছি, এবার তোমরা শান্তি পাও। এক মুহূর্তের জন্য নীরবতা, তারপর বাতাসে হালকা কম্পন। মেঝেতে রাখা ফুলগুলো নড়ে উঠল, আর জানালার ওপাশে একটা ম্লান আলো দেখা গেল। মেয়েটার কণ্ঠ এবার পরিষ্কার শুনতে পেলাম। ধন্যবাদ ভাইয়া, কিন্তু একটা কথা এখনো বাকি। আমি ধীরে বললাম, কি কথা? সে বলল, যে আমাদের মেরেছিল তার আত্মাও আজও এখানে আটকে আছে। সে মুক্তি পায়নি। ওর ভয়, লজ্জা আর অপরাধ এই বাড়িতে বন্দী। তাকে না মুক্ত করলে আমরা কখনো শান্তি পাব না। আমার বুক ধপাধপ করতে লাগলো। তুমি বলতে চাও দীনেশ? পূজার কণ্ঠ এবার ভারী হয়ে উঠল। হ্যাঁ, মন্দির ঘরের নিচের কূপেও লুকিয়েছিল। মুক্তিযোদ্ধারা ধরতে এলে নিজেই গুলি করে মরে। তারপর থেকে এই বাড়ি তার বন্দি আত্মা ধরে রেখেছে। আমি টর্চ জ্বালিয়ে কূপের দিকে এগোলাম। পুরনো ইটের চারপাশে লতা গুল্ম, আর ভেতর থেকে হালকা কুয়াশা উঠছে। আমি নিচে তাকাতেই মনে হলো যেন কেউ তাকিয়ে আছে নিচ থেকে। অন্ধকারের ভেতর দুটো জলজলে চোখ। আমি ভয় পিছিয়ে গেলাম, কিন্তু কণ্ঠটা শুনলাম, আমাকে ক্ষমা করো, আমি চেয়েছিলাম মুক্তি। গলার স্বরটা যেন কেঁদে উঠল। তারপর এক মুহূর্তে অন্ধকার ঘন হয়ে গেল। বাতাস হঠাৎ ঘূর্ণির মতো ঘুরে উঠল। চারপাশে ধুলো, ফুল, ধূপের গন্ধে সব মিশে এক অদ্ভুত ঘূর্ণি। হঠাৎ সব নিস্তব্ধ। আমি চোখ খুলে দেখি কূপের ভেতর থেকে হালকা ধোঁয়া উঠে আকাশে মিলিয়ে যাচ্ছে। মন্দির ঘরের ঘণ্টা নিজে থেকেই বাজতে শুরু করলো, টং টং টং। আমি হাঁটু গেড়ে বসে পড়লাম, বুকের ভেতর অদ্ভুত শান্তি। তারপর ধীরে ধীরে মেয়েটার কণ্ঠ শোনা গেল, অনেক কোমল, অনেক দূর থেকে। ভাইয়া, আমরা যাচ্ছি, ধন্যবাদ। বাতাসে ফুলের পাপড়ি উড়ে উঠল। জানালার ওপাশে ক্ষীণ আলো জ্বলে উঠল, ঠিক যেন সকাল ফোটার আগে সূর্যের প্রথম রশ্মি। আমি টর্চের আলো ফেলে দেখলাম ঘরের দেওয়াল, যেটাতে লেখা ছিল আমরা এখনো আছি, এখন ফাঁকা। সব লেখাই মিলিয়ে গেছে।
আমি বাড়ির বাইরে এলাম, সূর্য উঠছে ধীরে ধীরে, পাখিরা ডাকছে, মনে হলো পুরো গ্রাম যেন আবার শ্বাস নিচ্ছে। বৃদ্ধ চাচা রাস্তার ধারে দাঁড়িয়ে, মুখে অশ্রু। তিনি শুধু বললেন, ওরা গেল। আমি মাথা নাড়লাম। চাচা আকাশের দিকে তাকিয়ে বললেন, 50 বছর পর ওরা শান্তি পেল। ঢাকায় ফিরে আমি সেই বাড়ির ছবি নিয়ে একটা ডকুমেন্টারি বানালাম। নাম দিলাম শেষ আলো, পূজার বাড়ির ইতিহাস। লোকেরা দেখে বলল, চমৎকার কাজ। কিন্তু কেউ জানল না, ছবির শেষ দৃশ্যে জানালার ওপাশে এক মুহূর্তের জন্য দেখা যায় একটা ছায়া, একটা ছোট্ট মেয়ে যার মুখে শান্ত হাসি। রাতের দিকে ভিডিও রেন্ডার হচ্ছিল, আমি জানালার পাশে বসে কফি খাচ্ছিলাম। হঠাৎ জানালার ওপাশ থেকে মৃদু বাতাস এসে আমার কানের পাশে স্পর্শ করল। একটা শিশুর গলা, খুব মিষ্টি, খুব চেনা। ভাইয়া, আলো নিভিয়ে ঘুমিও। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন, সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে।